সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। আচ্ছা দেখেন, আমরা একদমই প্রথম যেদিন ক্লাস করছিলাম, প্রথম ক্লাসে আমরা দেখছিলাম স্বরবর্ণ টোটালি ছিল হচ্ছে 21টা, তার মধ্যে মৌলিক ছিল হচ্ছে 10টা এবং যৌগিক ছিল হচ্ছে 11টি। সেই মৌলিক যে 10টি ছিল সেটার পূর্ণাঙ্গ রূপ ছিল, অপূর্ণাঙ্গ রূপ ছিল। আল্লাহর রহমতে আমরা সেগুলো খুব ভালোভাবে শিখছি। এবার আসেন আমরা হচ্ছে যেটা যৌগিক ছিল হচ্ছে 11টি বর্ণ। এই যৌগিক 11টি বর্ণের আবার ছিল কি পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ রূপ। তো আমরা এই যৌগিক যে 11টি বর্ণ আছে সেটার পূর্ণাঙ্গ রূপগুলো আজকে শিখবো। তো একটু খেয়াল করেন সবাই, এই যে যৌগিক কথাটা আছে, এই যৌগিক কথাটাকে সংযুক্ত কথাও বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি বলতে পারেন যৌগিক স্বরবর্ণ অথবা বলতে পারেন সংযুক্ত স্বরবর্ণ, কথাটি একই অর্থ বহন করবে। এই যৌগিক স্বরবর্ণ অথবা সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে টোটালি 11টা এবং এটারও পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ রূপ রয়েছে। আপনারা অলরেডি জেনে গেছেন যে পূর্ণাঙ্গ রূপগুলো আর অপূর্ণাঙ্গ রূপের মধ্যে পার্থক্য কি। পার্থক্য আমরা জানি যে শুধুমাত্র ইয়ং এর পার্থক্য, ইয়ং যদি থাকে সেটা পূর্ণাঙ্গ, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অপূর্ণাঙ্গ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা এই যে সংযুক্ত যে স্বরবর্ণগুলো আছে বা যৌগিক যে স্বরবর্ণগুলো আছে সেগুলো শিখবো। তার আগে সংজ্ঞাটা আমরা হালকা পাতলা একটু শিখে নিই বা ধারণা রাখি। আসলে সংযুক্ত বলতে কি বোঝায়? যুক্ত হওয়া। যুক্ত হওয়া বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি বোঝাতে যাচ্ছি আপনাদের একটা স্বরবর্ণের সাথে, ভালো করে খেয়াল করেন, যেহেতু বলা হয়েছে যৌগিক বা সংযুক্ত স্বরবর্ণ, তার মানে এখানে সবগুলো স্বরবর্ণই থাকবে। হ্যাঁ, সংযুক্ত স্বরবর্ণ, সংযুক্ত মানে যুক্ত থাকবে। অর্থাৎ বিষয়টা এরকম হচ্ছে, একটা স্বরবর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ যুক্ত হয়ে যে বর্ণটি গঠন করা হবে তাকেই বলা হবে কি? সংযুক্ত স্বরবর্ণ। এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, এটা আপনাদের কখনো দরকার হবে না। আমি আবারও বলতেছি, একটা স্বরবর্ণের সঙ্গে আরেকটি স্বরবর্ণ যুক্ত হলে তাকে সংযুক্ত স্বরবর্ণ বলা হবে। ঠিক আছে? একটা স্বরবর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ, তাই বলে একটা স্বরবর্ণের সাথে একটা ব্যঞ্জন বর্ণ না, বা একটা ব্যঞ্জন বর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ না। মূলত একটা স্বরবর্ণের সাথে আরেকটি স্বরবর্ণ যুক্ত হয়ে যে বর্ণটি গঠন হবে সেটাই হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ। এবার আসেন দেখি আমরা কিভাবে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ গঠন হয় সেটা দেখাবো। এটা আসলে এইভাবে কেউ দেখায় না ভাইঙ্গে সুইটে যে কিভাবে হলো, জাস্ট নামগুলো লিখে দিয়ে বলে এটার নামে এই মুখস্থ করেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। আমরা এর আগে একটা বর্ণ দেখেছিলাম, সবাই একটু খেয়াল করবেন। আমরা একদমই প্রথম ক্লাসে এই বর্ণটা অবশ্যই শিখছি, আপনারা জানেন। এই বর্ণটা যখন শিখছিলাম এই বর্ণটার নাম ছিল আ। তো এখন খেয়াল করেন, এই যে এই বর্ণটা, তো আমি আসলে আপনাদেরকে এই পূর্ণাঙ্গ অবস্থায় দেখালেও দেখাতে পারি। তো এই বর্ণ এবং সবাই একটু খেয়াল করেন, এই বর্ণের সাথে আরেকটা বর্ণ ছিল হচ্ছে লাস্ট বর্ণ ই। এই দুইটা বর্ণ, অর্থাৎ আমি এইটা আপনাকে একটু ভিন্নভাবে দেখাই। সেটা কিভাবে সবাই একটু লক্ষ্য করেন, যে আমি যদি এটাকে এইভাবে দেখাই, অর্থাৎ অপূর্ণাঙ্গ অবস্থায় দেখাই, এই যে আ বর্ণটা ছিল, এই আ বর্ণটার সাথে এই ই বর্ণটা যুক্ত হয়ে গেল। যখন এটা যুক্ত হয়ে গেল তখন এই দুইটা রূপ ধারণ করলো কেমন, সবাই একটু খেয়াল করেন। তখন সেটা যুক্ত হয়ে এইরকম হয়ে গেল, এইচ এর মতো যেটা। ঠিক আছে? এখন খেয়াল করেন, এই যে এই বর্ণটা এখানে লিখলাম, এখন এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম একটু খেয়াল করেন, এই বর্ণটার নাম হচ্ছে এ। এই বর্ণটার নাম কি? এ। এই যে জফলা আকার দিছি, ঠিক আছে? এটা হচ্ছে অন্তস্থ অয় জফলা আকারে এ। তার এইচ এর মতো দেখা যায়, এই বর্ণটার নাম কি? এ। এখনই আপনারা কোনো মুখস্থ কোনো প্যারা নিবেন না, জাস্ট কোন বর্ণের সাথে কোন বর্ণ যুক্ত হচ্ছে এইটু শুধুমাত্র খালি দেখবেন, এটা মুখস্থও করবেন না বা এটা নিয়ে কোনো টেনশনও করবেন না যে অমুক বর্ণের সাথে অমুক বর্ণ যুক্ত এরকম হলো। জাস্ট খালি চোখের দেখা একটু দেখবেন, ঠিক আছে? আপনাদের কাজ এইটুকু। এরপরে খেয়াল করেন, আপনারা জানেন যে আমি এর আগে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিছি। ধরেন আমি ওই সেম বর্ণ লিখলাম, তাহলে যদি সেম বর্ণ লিখে আপনি নিঃসন্দেহে বলবেন এটার নামও এ। যেমনটা আপনাদেরকে আগে টেকনিক শিখাইছি এবং বলে দিছি, যেখানেই দেখিবেন ডাবল টান সেখানেই কি করিবেন, আপনারা ই নামক যে বর্ণটা আছে আমাদের ভাষায়, সে ই শব্দটা ওই শব্দের পূর্বে যুক্ত করে দিবেন। তাহলে দেখেন আগে ছিল এ, এই বর্ণটাও একই দেখলাম, তাই এটার নামও এ।
কিন্তু এই বর্ণটার মধ্যে যখন দেখবেন ডাবল টান, তখন অবশ্যই আপনি পূর্বে কি করবেন, ই শব্দটা যুক্ত করে দিবেন। তাহলে আগে ছিল এ, এখন হয়ে গেল ই এ। সিম্পল বিষয়, আগেই শিখে আসছেন, জাস্ট একটু টেকনিক ফেলার। এখন কথা হচ্ছে, এইটা তো কথা ঠিক আছে, কিন্তু এই বর্ণটা আসলো কিভাবে? এই বর্ণটা আসলো কিভাবে একটু খেয়াল করেন। আমরা একটা বর্ণ শিখছিলাম ই আ, ভাই সেই বর্ণের ভাই সাথে, জি, ভাই রেকর্ডিং চালু করছি। তো দেখেন আমরা একটা বর্ণ শিখছিলাম যে ই আ, দ্বিতীয় নাম্বার বর্ণটা ছিল আমাদের স্বরবর্ণের মৌলিক যে স্বরবর্ণ ছিল 10টা, তার দ্বিতীয় নাম্বার বর্ণটা ছিল ইয়া। সেই বর্ণটার সাথে আবারও ই যুক্ত হয়ে গেল ই এ। ঠিক আছে, যদিও আমরা আগে টেকনিকের মাধ্যমে বর্ণটা শিখে ফেলছি, বাট এখনো পর্যন্ত আপনারা কোনো রকম প্যারা নেবেন না এটা মুখস্থ করার। ঠিক আছে, এখনো পর্যন্ত এটা মুখস্থ করার কোনো প্যারা নেওয়ার দরকার আপনাদের নেই। এবার আসেন আরেকটা বর্ণ একটু খেয়াল করেন। আমরা যে আমাদের বর্ণ ছিল একটা অ, সেই বর্ণটার সাথে এই ই বর্ণটা যুক্ত হলো, যুক্ত হয়ে ওই দুই বর্ণ একত্রিত হয়ে গেল। ঠিক আছে, দেখেন ওই দুইটা বর্ণই একত্রিত হয়ে গেল, এবং এই বর্ণটার নাম কি হলো একটু খেয়াল করেন। এই বর্ণটার নাম হয়ে গেল হচ্ছে এ। আমাদের ভাষায় যে এ বর্ণটা আছে, ওই বর্ণটার নাম আকারে হয়ে গেল। তাহলে একটু আপনারা খেয়াল করে দেখেন তো, এই এ বর্ণটার আরেকটা নাম আমরা এইভাবে লিখতে পারি, অন্তস্থ একারে এ। ঠিক আছে, তবে এখানে অন্তস্থ একারে এ, এটা এতটা বেটার না, খালি আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, কেন মনে রাখবেন সেটা একটু পরে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। এরপরে আমি যদি আপনাদেরকে বলি, ওই বর্ণটাই যদি আবারও আমি লিখি, খেয়াল করেন, ওই বর্ণটাই যদি আমি আবারও লিখি, তাহলে আপনারা তো নিঃসন্দেহে বলবেন এটাও এ। হ্যাঁ, তা আমি একটু এটা আমি এইভাবে লিখি। ঠিক আছে, আপনারা নিঃসন্দেহে বলবেন তো ওইটাও এ, এটাও এ, একই বর্ণ, তাহলে এ হবে না। কিন্তু কথা হচ্ছে যখন দেখবেন ডবল টান দিয়ে দিছি, তখন তো আপনারা জানেন যে পূর্বে শুধু ই যুক্ত করে দেওয়ার কাজ। এখন এই যে দেখেন তো, আমরা এই যে ই এ এই কথাটা লিখলাম, এখন আপনারা কি কোথাও দেখছেন এই ই তারপরে এই ডাইরেক্টলি এ এইভাবে আসছে? কখনো কিন্তু দেখেননি, এই জন্য অন্তস্থ একারে এ ওখানে দেখাইছি এবং এখানে অন্তস্থ একারে এ লিখছি। ঠিক আছে, এই কারণে আর কি ওখানে এ লেখা, এই হচ্ছে পার্থক্য, এছাড়া কিছুই না। হ্যাঁ, কারণ একটা বর্ণের পরে তো কখনো আমরা ডাইরেক্টলি এ দেখিনি, এ কার হিসাবে দেখছি। হয় ওই বর্ণটা প্রথমে বসবে ডাইরেক্টলি এ, না হলে কোথাও কিন্তু ডাইরেক্টলি এইভাবে এ মাঝে বা শেষে এভাবে কিন্তু বসে না, সেখানে কি হয় এ কার অবস্থায় বসে, এই জন্য অন্তস্থ একারে এ এটা লিখছি। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে এই বর্ণটা আসলে তৈরি হলো কিভাবে? ওই যে ই অ নামে একটা বর্ণ ছিল, সেই বর্ণের সাথে ই বর্ণটা যুক্ত হয়ে এই বর্ণটা তৈরি হয়েছে, যদি আমরা টেকনিকের সাহায্যে দেখে ফেলছি। ঠিক আছে, এটা নিয়েও এখনো পর্যন্ত কোনো প্যারা নেওয়ার দরকার নেই বা কোনো টেনশন আপনারা নিবেন না। ঠিক আছে, জাস্ট বর্ণগুলা একটার সাথে একটা যুক্ত হয়ে যাচ্ছে, এই অন্য কিছু না। এবার আসেন আমরা আরেকটা বর্ণ একটু দেখব। এই যে ও নামক একটা বর্ণ আছে, সেই বর্ণের সাথে আমাদের আ নামক একটা যে বর্ণ আছে, সেই বর্ণটা আমি যুক্ত করে দিলাম। এখন যুক্ত করে দিয়ে জাস্ট ওই বর্ণ দুটো একসাথে খালি লিখে দিবেন, অন্য কিছুই না। জাস্ট একসাথে কি করবেন, একটু লিখে দিবেন, হয়ে গেল ওই বর্ণটা। তাহলে এই বর্ণটার মধ্যে কি কি বর্ণ আছে? একটা হচ্ছে ও, একটা হচ্ছে আ। তাহলে আপনি লিখে দেন শুধুমাত্র ওখানে কি লিখে দেন, ও আ। জাস্ট যা যা বর্ণ আছে তাই তাই বর্ণ আপনি কি করেন, লিখে দেন ও আ। তাহলে এই বর্ণটার নাম হচ্ছে ও আ। এবার আসেন আমরা আরেকটা বর্ণ যদি লিখি, সেম ওই লিখলাম, তার সাথে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা একদমই প্রথমে একটা বর্ণ দেখেন গঠন করছি এ, এই বর্ণটা আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে যদি যুক্ত করে দিই, তাহলে ওই বর্ণটাই শুধুমাত্র ওই একই সাথে যুক্ত হয়ে যাবে একই রকম ভাবে আগের বর্ণের মতো। ঠিক আছে, এখানে একটু একত্রিত হয়ে গেছে, আমি একটু মুছে দেখাই। আচ্ছা, এই ও, তার সাথে দেখেন এ নামক একটা বর্ণ যুক্ত হয়ে গেল। তা এই বর্ণটা যা যা বর্ণ আছে ঠিক তাই তাই লিখবেন। আগের বর্ণটা মুছে গেছে, ওইটা একটু লিখে দিই। ও, আর তার সাথে ছিল আ, আর এটার সাথে কি আছে, ও আছে, আর তার সাথে আছে কি এ। আমি যা যা আছে তাই তাই শুধুমাত্র লিখে দিলাম, জাস্ট এইটুকুই। ঠিক আছে, এই এরপরে দেখেন আমরা আরো বেশ কিছু বর্ণ আছে, তবে আপনাদের এখন যে বর্ণটা আমি এখন দেখাতে যাচ্ছি, এই বর্ণটা একটু সবাই খেয়াল করবেন।
এই যে ও নামক আরেকটা বর্ণ আমি লিখলাম, তার সাথে প্লাস চিহ্ন দিলাম, দিয়ে ই নামক একটা বর্ণ ছিল আমাদের, আপনারা জানেন, সেই বর্ণটা আমি লিখলাম। সবাই একটু খেয়াল করেন, এই বর্ণটা থেকে কি আসে, ও আসে, তার সাথে একটা ই আসে পাশাপাশি। দেখেন আমি কিন্তু পাশাপাশি সুন্দর করে লিখে দিছি। এখন খেয়াল করেন, এই বর্ণটার এখানে আমরা কি করছি, ও একটা আর একটা ই আমরা তাই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা লিখলাম, ঠিক আছে, ওইটা হলো। এরপরে আসেন আমরা আরেকটা বর্ণ একটু দেখি, সবাই একটু খেয়াল করেন। উ নামক একটা বর্ণ আমরা শিখছিলাম, সেই বর্ণের সাথে একটু খেয়াল করেন। এই উ নামক বর্ণের সাথে আমরা যদি একটা বর্ণ লিখি অ, ঠিক আছে, জাস্ট আপনারা এই বর্ণটাই আবার কি করবেন, একই সাথে লিখে দিবেন, জাস্ট এভাবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখেন এখানে লিখলেন কি, প্রথমে লিখলেন উ, তারপরে লিখলেন কি অ, আমি তাই লিখে দিলাম, ঠিক আছে। যে যে বর্ণ আসছে সেই সেই বর্ণ লিখে দিলাম। আবার আসেন, আবার আমরা একটা উ লিখলাম, ভালো করে খেয়াল করেন, তার সাথে আমরা একটা বর্ণ লিখলাম। দেখেন আমরা 3 নাম্বার, এখানকারই 3 নাম্বার একটা বর্ণ লিখছি এ, আমি এই বর্ণটাই এখানে লিখে দিলাম। তাহলে তাই যদি লিখি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানেও কিন্তু তাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি তাই লিখি, সবাই একটু খেয়াল করেন, উ লিখলাম আর তার সাথে কি লিখলাম, একার লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি কি থাকলো, একটা উ থাকলো আর একটা এ থাকলো, উনতস্ত একারে এ, যেটা একার এ হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে আরেকটা বর্ণ খেয়াল করেন, উ একটা বর্ণ, এবং সেইটার সাথে লক্ষ্য করেন, এই উ একটা বর্ণ এবং সেইটার সাথে আমরা একটা বর্ণ ছিল ই, সেটাও যুক্ত করে দিলাম। তাহলে উ এর সাথে ই যুক্ত হয়ে গেল কি, উই। আপনারা জানেন উই, এই। এরপরে দেখেন আমাদের আরেকটা বর্ণ ছিল, আপনাদের হয়তোবা মনে আছে, যেটাকে আমরা 30% উ হিসাবে ধরছিলাম, সেই বর্ণের সাথে আবার একটা ই যুক্ত হয়ে গেল, এই বর্ণটা ওইভাবে তৈরি হয়ে গেল, এটার উচ্চারণ আসলো উই। তবে ওইটার মতো অত জোরে সাউন্ড করে না, এটা হচ্ছে উই আর ওইটা হচ্ছে উই। দেখেন সাউন্ডটাই আপনাকে বলে দেবে, উই 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 উই, এরকম, ঠিক আছে। এবার আসেন, এখন আমরা মূল কথা যাই। এখন পর্যন্ত আপনারা এগুলা মুখস্থ করার কোনো দরকারই নাই বা কোনো রকম প্যারা নেওয়ার দরকারই নাই। এখানে একটু খেয়াল করেন, আপনারা লক্ষ্য করে দেখছেন কোন বর্ণের সাথে কোন বর্ণ যুক্ত হয়ে আমাদের এই সংযুক্ত বর্ণগুলা গঠন হলো। অর্থাৎ আমি আগে আপনাদের সংজ্ঞাতে বলছি, একটা স্বরবর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ যুক্ত হয়ে যে বর্ণ গঠন হবে সেইটাকে বলা হবে সংযুক্ত স্বরবর্ণ। দেখেন একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত হয়ে একটা বর্ণ গঠন হয়েছে, আর সেই বর্ণটাই আজকে আমরা শিখব। আসলে অনেকে দেখাই না যে কোন বর্ণের সাথে যুক্ত হয়ে কোন বর্ণটা আসলো, আমি আপনাদেরকে দেখালাম। বাট আপনারা একটা কথা মনে রাখবেন, যে এখান থেকে আপনাদের কোন রকম প্রেরণা নেওয়ার দরকার নাই, যে এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোন বর্ণের সাথে কোন বর্ণ যুক্ত হয়েছে। সবাই একটু খেয়াল করেন, কোন বর্ণের সাথে যে কোন বর্ণ যুক্ত হলো সেইটা আপনাদেরকে দেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনারা এই যে এখান থেকে শুরু করে এই যে বর্ণগুলো আমি দেখালাম, একটা বর্ণের সাথে একটা বর্ণ যুক্ত হলো, এই বর্ণগুলো আপনাদের দেখার কোনো রকম প্রয়োজন নাই। তাহলে এই বর্ণগুলা জাস্ট একটু দেখার খাতিরে আপনাদেরকে দেখালাম, বা আপনারা একটু দেখলেন বা আপনারা একটু জেনে রাখলেন, এই, ঠিক আছে। এছাড়া আর কিছুই না, এগুলো আপনাদেরকে কোনো রকম দেখার প্রয়োজন নাই, জাস্ট একটু আহ এখন দেখলেন এই, বা মুখস্থ করারও দরকার নেই। তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে সমান সমানের এই পাশে আমরা যে বর্ণগুলা লিখলাম, সবাই একটু খেয়াল করেন, এই সমান সমানের এই পাশে আমরা যে বর্ণগুলা লিখলাম, এই বর্ণগুলো আপনাদেরকে কি করতে হবে, দেখতে হবে। তবে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে বর্ণগুলো আমি তৈরি করলাম, সংযুক্ত যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলা আসলে একটা বর্ণের সাথে যুক্ত হয়ে আরেকটা বর্ণ যে যুক্ত হয়ে তৈরি হলো, বাট এই বর্ণগুলোর সাথে দেখেন তো ইয়ং আছে কিনা, দেখতেই পাচ্ছেন যে ইয়ং নাই। তাহলে কথা হচ্ছে, যেহেতু আমরা আজকে পূর্ণাঙ্গ স্বরবর্ণ শিখতেছি, অর্থাৎ পূর্ণাঙ্গ যে সংযুক্ত স্বরবর্ণ সেগুলো শিখতেছি, বাট আমি যেগুলো আপনাদেরকে দেখাইছি একটার সাথে ইয়ং যুক্ত নাই। তাহলে কথা হচ্ছে ইয়ং যদি যুক্ত না থাকে তাহলে তো সেটা পূর্ণাঙ্গ হতে পারে না। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এগুলাকে আমাকে কি করতে হবে, এখানে পূর্ণাঙ্গ আকারে সুন্দর করে লিখতে হবে। তাহলে পূর্ণাঙ্গ লিখতে হলে কি, ওই ইয়ং শব্দটা আপনারা জানেন যে এই যে ইয়ং গোল, এটা যুক্ত করে দিতে হবে। তা আপনারা কিন্তু জানেন যে এটা যুক্ত করার নিয়মটা কি। আপনারা জানেন যদি আহ মূল টানটা কি থাকে, লম্বা থাকে, তাহলে বামে হয়। তাহলে দেখেন এখানকার প্রথম বর্ণটা খেয়াল করেন, প্রথম বর্ণের এখানে কিন্তু দেখেন মূল টান লম্বা আছে, তাই আমি বাম দিকে দিয়ে দিলাম। পরেরটাও তাই বাম দিকে দিয়ে দিলাম, পরেরটাও তাই বাম দিকে দিলাম।
তারপরেরটাও মূল টান হচ্ছে লম্বা, তাই বাম দিকে দিয়ে দিলাম। এবার আসেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বর্ণের মূল টান হচ্ছে পাতালে, আরেকটা বর্ণের মূল টান হচ্ছে লম্বা। তাহলে এখন কথা হচ্ছে একটা পাতালে আর একটা লম্বা, তাহলে কি করা যায়? আপনারা সবসময় প্রথম বর্ণের দিকে লক্ষ্য করবেন। তাহলে প্রথম বর্ণটা ছিল ও, তাহলে ও বর্ণটা তো মূল টান হচ্ছে পাতালে, তার কারণে আপনাদের এখানে কি হবে? ওপরে হবে। এখানে কি হবে? ওপরে হবে। এই জায়গায় কি হবে? ওপরে হবে। এটাও দেখেন, তাহলে আমি এখানে দিয়ে দিছি, এটা হবে এখানে ওপরে হবে। এখানেও কি হবে? ওপরে হবে। সেই অনুযায়ী এখানে ওপরে, এই সব জায়গাতে কি হবে? ওপরে হবে। কেন ওপরে হবে? কারণ এখানকার প্রত্যেকটা বর্ণেরই প্রথম যে বর্ণটা আছে সেইটা মূল টানটা পাতালে, পরেরটার দিকে তাকাবেন না। আবার যদি পরেরটার দিকে তাকান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? বাট আসলে আপনাদেরকে এই অবস্থায় লিখে দিয়ে ডাইরেক্টলি মুখস্থ করাবে অন্য অন্য জায়গায় দেখলে। বাট আমি আসলে বর্ণটা কিভাবে আসলো সেটা দেখালাম, ঠিক আছে? এখন আপনারা চাইলে আগের বর্ণ যেগুলো আছে সেগুলোর সাথে কি করতে পারেন? ইয়ং যুক্ত করে দেখাতে পারেন। তাহলে এখানে ইয়ং যুক্ত করে দেন, এখানে ইয়ং যুক্ত করে দেন। আবার যদি মনে করেন ইয়ং যুক্ত করব না, সমস্যা নাই, বাট এগুলো খালি আমি আপনাদেরকে কি করলাম? দেখালাম। এগুলোর সাথে ইয়ং যুক্ত করে দেন, সমস্যা নেই। এটার উপরে হয়, এটার হয় বামে, এটার উপরে হয়, এটার হয় বামে। এবার এদিকে আসেন, এটার উপরে হয়, এটার হয় বামে। এটার কোথায় একটু খেয়াল করেন, এটার হয় বামে, এটার হয় উপরে, এটার হয় বামে, এটার উপরে, আবার এটার হয় বামে, এবং এটারও উপরে, এটার হয় বামে। এই, ঠিক আছে? এইভাবে আপনাদের বর্ণগুলো গঠন হলো। এবার আসেন, আপনাদের বর্ণগুলোর নামগুলো একটু মুখস্থ করতে হবে। তো একটু খেয়াল করেন, প্রথম যে বর্ণটা আছে এই প্রথম বর্ণটার নাম কি? এ। সবাই একটু লক্ষ্য করে দেখেন, এই প্রথম বর্ণটার নাম কি? এ। আবারও বলতেছি, এই প্রথম বর্ণটার নাম কি? এ। এখন আপনারা জানেন যে কোনো বর্ণ আপনার নামটা যদি জানেন বা আপনি চিনেন বর্ণটা, বাট ওই বর্ণটারই আরেকটা কপি আসছে কিন্তু ওইটা হচ্ছে ডবল টান। তখন আপনি কি করবেন? ওই যে ট্যাকটিক শিখিয়ে দিছি, আপনি যেটা জানেন ওই বর্ণটার নাম কি? এ। তাহলে এ এর পূর্বে ই লাগা দেন, তাহলে উচ্চারণটা কি হলো? ই এ। তাহলে দেখেন দ্বিতীয় বর্ণে ডাবল টান আছে, তাই আমি বললাম ই এ। এবার 3 নম্বর বর্ণের নাম কি? 3 নম্বর বর্ণের নাম হচ্ছে এ। 3 নম্বর বর্ণের নাম কি? এ। সবাই একটু লক্ষ্য করেন, এটার দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন। এ পরেরটা জাস্ট আপনাদেরকে একটু দরকার আছে তাই আমি লিখে দিচ্ছি, বাট এটার মূল হচ্ছে এই এ। এখন দেখেন এই বর্ণটার একটা টান আছে, তাই এর নাম হচ্ছে এ। কিন্তু এই বর্ণটারই যখন ডবল টান, তখন দেখেন পূর্বে ই যুক্ত করে দিয়ে লেখা হলো। তো আপনারা কিন্তু একটা জিনিস ভালো করে জানেন, কখনো কিন্তু ই তারপরে এ এইভাবে লেখা দেখবেন না। আসলে ই এর লেখাটা আসলে সাধারণত ই অন্তস্থ এখানে এইভাবে লেখা হয়, তাই জাস্ট এখানে লিখছি ই এ। বুঝা আছে? তাহলে এখানে ডবল টান, তাই দেখেন পূর্বে ই যুক্ত হয়ে গেল। এরপরে দেখেন এখানে খেয়াল করেন, একই বর্ণ বা ডাবল টান, কিন্তু এখানে দেখেন ও শব্দ, ও একটা বর্ণ এবং আ একটা বর্ণ, দুইটা বর্ণ যুক্ত হয়ে গেল এবং দুইটা নামই ধারণ করলো, ও আ। বর্ণে ওখানে যা যা আছে তাই তাই নাম বলছে, ও আ। আপনারা কিন্তু দেখেও বলতে পারবেন এই বর্ণটার নাম কি। দেখুন এই বর্ণটা, প্রথম বর্ণটা আছে ও, দ্বিতীয় বর্ণটা আছে আ। আপনারা দেখে এখানে কিন্তু বলে দিতে পারেন ও আ। তারপরে বর্ণটা কি খেয়াল করেন, প্রথম বর্ণটা ও, দ্বিতীয় বর্ণ, হ্যাঁ জি বলেন। এখানে 5 নম্বর বর্ণে একটু লক্ষ্য করেন, প্রথম বর্ণ কি আছে? ও, আর দ্বিতীয় বর্ণটা আছে আ। দেখেন এখানে আমাদের উচ্চারণ কিন্তু ও আ, একসাথে উচ্চারণ করেন ও আ, হয়ে গেল, খুব সোজা। এরপরে দেখেন পরের বর্ণে প্রথমে আছে ও, তারপরে আছে এ, আপনি তাই উচ্চারণ করেন ও এ, ও এ, হয়ে গেল, খুব সোজা। এরপরে ডান দিকে চলে আসেন, ডান দিকে একদম উপরে প্রথমে আছে ও, তারপরে আছে কি? রস্বই, একটা হিসি, ওই। এইবার আসেন মূল কথা কোথায়। অনেকে আপনাদেরকে ওই ওই শিখাবে, বাট এই একটাই আপনাদের ব্যতিক্রম, ওই কথাটা ভুল। দেখেন হিসাব মতে কিন্তু তাই হয়, কারণ প্রথম বর্ণ আছে ও, দ্বিতীয় বর্ণটা আছে রস্বইকার, তাহলে তাই হয় ওই। বাট এখানে একটু ব্যতিক্রম ঘটবে, সেটা কি হবে একটু খেয়াল করেন। এটা আপনারা একদম মুখস্থর মতো করে ফেলবেন। এইটার উচ্চারণ হবে ও অন্তস্থ একারে এ, ও অন্তস্থ একারে এ। এখন এই একটাই আপনাদেরকে মনে রাখার বড় একটা চ্যালেঞ্জ বলতে পারেন, কারণ আপনারা চোখের সামনে দেখেই বলবেন ও, আর তার সাথে একটা রস্বইকার আছে, তার মানে ওই। কিন্তু আসলে এটা হবে একটু ব্যতিক্রম, এটার উচ্চারণটা কি হবে? ওয়ে, ও এ, ওয়ে এ, ঠিক আছে? এই হবে আপনাদের এটা একটু ব্যতিক্রম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলতেছি, দেখলেই মনে হবে ও আর রস্বইকার ওই, বাট এটার উচ্চারণটা ওইটা ওই হবে না। তাহলে কি হবে? এটার উচ্চারণ হবে একটু ব্যতিক্রম, ওয়ে, অর্থাৎ এটা একটা ব্যতিক্রম বলতে পারেন।
পরবর্তীটা দেখেন যা আছে তাই, প্রথমে আছে উ, তার সাথে আছে অ, আপনিও এখানে তাই উচ্চারণ করেন, উ অ, উ অ। এখানে আছে কি উ, তারপরে আছে এ, এখানেও দেখেন আমাদের উচ্চারণও সেম লিখছি, এখানেও কোনো পার্থক্য আমরা দেখি নাই। পরে বসছে উ, তার সাথে আছে ই, উই, এবং আমরা এই এখানে অর্থাৎ আমাদের উচ্চারণেও আমরা কি দেখতে পাচ্ছি, উই। এরপরে লাস্টে একটা বর্ণ আছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই, এবং আমাদের উচ্চারণও কি দেখতে পাচ্ছি, উই। অর্থাৎ এখানে আছে প্রথমে উ, তারপরে আছে রস্বইকার উই, এবং আমাদের উচ্চারণও তাই দেখতে পাচ্ছি। বাট এই লাইনের অর্থাৎ দ্বিতীয় লাইনের প্রথম বর্ণটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম ও আছে আর রস্বইকার আছে ওই, তাহলে হিসাব মতো ওই হওয়ার কথা, বাট সেখানে কি হলো, সেখানে একটু ব্যতিক্রম হলো, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আপনাদের এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এই হচ্ছে আপনাদের যে সংযুক্ত স্বরবর্ণ ছিল, অর্থাৎ যৌগিক স্বরবর্ণ ছিল 11টা, সেই 11টা যৌগিক স্বরবর্ণ, এই নামগুলো আপনাদেরকে আর কি মুখস্থ করতে হবে। তবে দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা প্রথম যদি বর্ণটা শিখতে পারি তাহলে দ্বিতীয় বর্ণটা অটোমেটিক পারতেছি, এবং 3 নম্বর বর্ণটা শিখতে পারলে অটোমেটিক 4 নম্বর বর্ণটা পারবো। তাহলে 4টা বর্ণ আমরা শিখে গেলাম। বাকি যে বর্ণগুলা আছে আরো 7টা বর্ণ, এই 7টা বর্ণ কিন্তু ওখানে যে যে পাবেন ওইটাই আপনি কি করবেন, উচ্চারণ করবেন। জাস্ট আপনার চোখের সামনে যে যে অক্ষর থাকবে আপনি সেই সেই অক্ষরই কি করবেন, জাস্ট দেখে দেখে উচ্চারণ করবেন। বাট একটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে প্রথম বর্ণটা শিখতে পারলে, যে এ বর্ণটা আছে এই এ বর্ণটা শিখতে পারলে দ্বিতীয় বর্ণটা অটোমেটিক পারতেছি, কারণ ডাবল টান থাকলে এটা যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ই এ। এবং 3 নম্বর বর্ণটা যদি আমরা শিখতে পারি এ, তাহলে এই সেম বর্ণে যখন ডবল টান দেখবো তখন আমরা সেটা পূর্বে ই যুক্ত করে দিয়ে ই এ, ই এ, ই এ, এই 4টা বর্ণ আমাদের হয়ে গেল। খেয়াল করে দেখেন, এ মুখস্থ করলে তার সাথে ই লাগা দিলে ই এ, এ মুখস্থ করলে তার সাথে এ লাগা ই লাগা দেন ই এ, তাহলে এ ই এ ই, তাহলে তার 3 নম্বর বর্ণ হলো এ, এবং সেটার 4 নম্বর বর্ণ হলো ই এ। এবার আসেন বাদ বাকি বর্ণগুলোর মধ্যে যা দেখতে পাচ্ছেন তাই উচ্চারণ করেন। 5 নম্বর বর্ণের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ও, তারপরে দেখতে পাচ্ছেন আ, তাই উচ্চারণ করেন ও আ। 6 নম্বর বর্ণের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ও, তারপরে দেখতে পাচ্ছেন এ, এই দেখেন এখানে উচ্চারণও তাই আছে ও এ। খুব সোজা। এভাবে আপনি প্রতিটা বর্ণই পরের যে বর্ণগুলো আছে সবগুলো সেম ভাবে দেখবেন, শুধুমাত্র ওই শেষ লাইনের প্রথম যে বর্ণটা আছে সেটা শুধু ব্যতিক্রম ঘটবে। এই এই হচ্ছে আপনাদের সংযুক্ত যে 11টি বর্ণ ছিল সেটার পূর্ণাঙ্গ রূপটা আপনাদেরকে দেখালাম। এই পূর্ণাঙ্গ রূপ বলতে কি বোঝায়, পূর্ণাঙ্গ রূপ বলতে বোঝায় ইয়ং যুক্ত থাকবে। আর যদি অপূর্ণাঙ্গ বোঝায় তাহলে এই বর্ণগুলাই থাকবে, বাট সেখানে কি থাকবে না, সেখানে ইয়ং থাকবে না। ইয়ং না থাকলে সেটা হয়ে যাবে কি, অপূর্ণাঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ান বর্ণটাও পূর্ণাঙ্গ আছে, এবং ডান দিকে সমান সমানের ডান দিকে আমাদের ভাষায় যে বর্ণটা লেখা আছে সেটাও কি আছে, সেটাও পূর্ণাঙ্গ আছে। এই হচ্ছে আপনাদের বলতে পারেন যে সংযুক্ত যে স্বরবর্ণ 11টি ছিল সেই সংযুক্ত 11টি স্বরবর্ণ। এবার আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে একটু প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমরা আজকে হচ্ছে সংযুক্ত স্বরবর্ণগুলো শিখলাম, যে সংযুক্ত স্বরবর্ণগুলো আসলে কেমন ধরনের সাউন্ড দিয়ে থাকে বা এগুলো কি হতে পারে, তাহলে সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিতেই পারি নাকি। তো সবাই একটু খেয়াল করেন, আমরা পরবর্তী একটা পেজে চলে গেলাম, এবং আমি সেখানে আপনাদের একটা জিনিস খেয়াল করেন, আমি একটা বানান আপনাদেরকে লিখে দিব, এইটা আমাকে কে বলবেন, ইমতিয়াজ ভাই বলবেন। ইমতিয়াজ ভাই আপনি কি আছেন? যদি আপনি থাকেন তাহলে আপনি আমাকে এই বর্ণটার নাম কি একটু বলেন তো, দ্রুত বলবেন। ধন্যবাদ। এবার আপনি মিউট করে ফেলেন। এই বর্ণটার নাম কি? আমাদের ইমতিয়াজ ভাই বলছেন আ। তাহলে নিঃসন্দেহে ইমতিয়াজ ভাইয়ের ভুল, এটা হয় নাই। এই বর্ণটার নাম কি? আ। ঠিক আছে, আ। এটা তো আপনারা সবাই জানেন। তারপরে একটু খেয়াল করেন, আমি আরেকটা বর্ণ লিখছি। এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম আমাকে বলবেন। শাহিন ভাই আছেন? জি ভাই, এই বর্ণটার নাম কি ভাই? এটা হচ্ছে ভাই নিয়ন। আচ্ছা, নিউন থেকে উচ্চারণের সব জায়গায় কি আসে বলেন তো? নিউন আসে কি আসে? এটা ন আসে ন।
ন আমি লিখলাম, দন্ত ন আমি লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে হলো আম, তাই না? এখানে হলো আম। এখন একটু খেয়াল করেন, এখানে আম শব্দটা হলো, তার সাথে যদিও এটা আপনাদেরকে আজকে শেখানো উচিত না, তারপরে আমি একটু দেখাই। তার সাথে যদি আমি এই যে আমাদের আজকের যে বর্ণটা ছিল এ, এই এ বর্ণটা যদি আমি একটু দেখাই, সবাই একটু খেয়াল করেন। আমরা আজকে একটা বর্ণ শিখছি এইরকম বর্ণ, তাই না? এই বর্ণটার নাম ছিল হচ্ছে এ। এখন খেয়াল করেন, যেহেতু এই পাশে ইয়ং আছে মানে পূর্ণাঙ্গ আছে, এই পাশেও পূর্ণাঙ্গ আছে, তাহলে আমি ইয়ংটা বাদ দিয়ে যখন শুধুমাত্র কি করব, শুধুমাত্র এ শব্দটা লিখবো, তাহলে এই পাশ থেকে কি আসে বলেন তো? এই পাশ থেকে আসে হচ্ছে জফলা আকার, ঠিক আছে? জফলা আকার শুধু থাকবে, হ্যাঁ? কারণ এইদিকেও পূর্ণাঙ্গ, এইদিকেও পূর্ণাঙ্গ, এটা গোয়ার মতো অনেকটা হয়ে গেছে, তবে এটা হবে কি, এটা হবে জফলা আকার, ঠিক আছে? জফলা আকার। তাহলে তাই যদি হয়, তাহলে এই নিউনের সাথে যেহেতু এ শব্দটা আছে, তাহলে এখানে কি হতে পারে? ধরতো নয়ের সাথে জফলা আকার হবে, ঠিক আছে? আন্নে, আন্নে, এই আন্নে শব্দের অর্থ একটু খেয়াল করেন, স্ত্রী। স্ত্রী বলতে আবার আয়রন যেটা সেইটা কিন্তু না, যেটা ওয়াইফ বলে, ঠিক আছে? এই স্ত্রী, বোঝা গেছে? এই আন্নে, দেখেন ভালো করে খেয়াল করেন, যদিও পূর্ণাঙ্গ আপনাদের শিখেছি, বাট এটা হচ্ছে অপূর্ণাঙ্গ চলে আসছে, এই জন্য আমি অপূর্ণাঙ্গ রূপটা একটু দেখাই দিলাম, হ্যাঁ? এই অপূর্ণাঙ্গ রূপ এইভাবে ব্যবহার হবে। আচ্ছা আসেন, আমরা এটা মূলত আপনাদের অপূর্ণাঙ্গ রূপ শেখানোর পরে যদি শেখায়, সেটাই সম্ভবত আপনাদের জন্য বেটার হবে, কারণ অপূর্ণাঙ্গ রূপ চলে আসতেছে তো। অপূর্ণাঙ্গ রূপ চলে আসলে আপনাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে, কারণ আপনাদেরকে তো আমি এখনো অপূর্ণাঙ্গ রূপটা শেখাইনি, হ্যাঁ? এই জন্য আপনাদের ঝামেলা হবে। তো আজকে আমরা এটার কোনো উদাহরণ না শিখি, জাস্ট আমরা শুধুমাত্র আজকে এই বর্ণগুলা তৈরি করাটাই শিখি, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।